তাহলে আজকে ডাইরেক্ট পড়া শুরু করেন। আপনাদের আর ওদের মধ্যে কিছু পার্থক্য থাকবে, তাই না? পার্থক্যগুলো কি? ওরা যে জিনিসটা দুদিনে বলবে আপনারা ওইটা একদিনে বলবেন, তাই না? একটু পার্থক্য তো রাখতেই হবে। ওকে, তাহলে আমরা নার্ভাস সিস্টেম শুরু করি না? ঠিক আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে কি, নার্ভাস সিস্টেম কাকে বলে, নার্ভাস সিস্টেম কত প্রকার, ঠিক আছে, অথবা নার্ভাস সিস্টেমের পার্টগুলো কি কি, ক্লাসিফিকেশনটা কি। তাহলে প্রথমে যদি নার্ভাস সিস্টেমের কথা বলি, যে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমাদের বডিতে কি আছে, দুইটা রেগুলেটরি সিস্টেম আছে। রেগুলেটরি সিস্টেম মানে কি? যে সিস্টেমটা অন্য অন্য সিস্টেমকে কি করে, নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, তাহলে এই ক্লাসের যদি রেগুলেটর বলি, কে ক্লাসের রেগুলেটর? আমি, তাই না? আমি কি করতে পারি, ক্লাসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমি এখানে কি, নার্ভাস সিস্টেম। ঠিক এরকম করে কি আমাদের বডিতে দুইটা সিস্টেম আছে, যে সিস্টেম কি করতে পারে, আমাদের বডির সমগ্র সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। এর এক নাম্বার হচ্ছে কে, নার্ভাস সিস্টেম। তার মানে আলটিমেট সব কিছু রেগুলেট করে কে, নার্ভাস সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কার্ডিওভাস্কুলার সিস্টেমের সম্পর্ক কি, কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে কি রেসপিরেটরি সিস্টেমের সম্পর্ক কি, সবগুলাকে কোঅর্ডিনেশন করে কে, নার্ভাস সিস্টেম। তাহলে নার্ভাস সিস্টেম কি মেইনটেইন করতেছে, কোঅর্ডিনেশন করতেছে, সবগুলা সিস্টেমের মধ্যে কি আন্তঃসিস্টেমিক যোগাযোগ কি মেইনটেইন করতেছে, এক সিস্টেমের সাথে আরেক সিস্টেমের কি সম্পর্ক স্থাপন করতেছে, তাই না? হ্যাঁ, সমন্বয় করতেছে সম্পর্কে। এখন কথা হচ্ছে কি, নার্ভাস সিস্টেম ছাড়াও আরেকটা সিস্টেম আছে, নাম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, মানে হরমোনের যে সিস্টেমটা। এই সিস্টেমটাও কি করে, আমাদের বিভিন্ন কাজকর্ম, বডি ফাংশন নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এই দুইটা সিস্টেমকে বলা হয় কি, রেগুলেটরি সিস্টেম ইন আওয়ার বডি। কথা হচ্ছে যে নার্ভাস সিস্টেমের সাহায্য নিয়ে কি এন্ডোক্রাইন সিস্টেম কাজ করে। যেমন ধরেন এন্ডোক্রাইন সিস্টেমে হরমোন তৈরি হবে, কোন হরমোনটা তৈরি হবে এটা বলে দিবে কে, নার্ভাস সিস্টেম। কতটুকু তৈরি হবে এটাও বলে দিবে কে, নার্ভাস সিস্টেম। কিন্তু হরমোনটা কি কাজ করবে, কিভাবে করবে, এটা নার্ভাস সিস্টেম বলবে না। হরমোন তৈরি হওয়ার পরে পুরো কাজটা কি স্বাধীনভাবে করবে। ক্লিয়ার হন নাই? যে এন্ডোক্রাইন সিস্টেম হরমোন তৈরি করবে, তাহলে কতটুকু হরমোন তৈরি করবে, কোন হরমোনটা তৈরি করবে, এটা ঠিক করে দিবে কে, নার্ভাস সিস্টেম। বাট এই হরমোনটা তৈরি হওয়ার পরে কি কাজ করবে, ইনসুলিন সরাসরি যে কি ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে, ঠিক আছে, ভ্যাসোপ্রেসিন তার কাজ করবে, অক্সিটোসিন তার কাজ করবে। তাহলে অক্সিটোসিন তৈরি হওয়ার পরে কি কাজ করবে, এটা আর কি নার্ভাস সিস্টেমকে বলতে হবে না, সে তার নিজের কাজকে নিজেই রেগুলেট করতে। গ্রোথ হরমোন কি করবে, শরীরের কোষগুলোর গ্রোথ এবং বৃদ্ধিটাকে কি নিয়ন্ত্রণ করবে। এখানে নার্ভাস সিস্টেমকে বলতে হবে না যে তার গ্রোথ বৃদ্ধি নিয়ন্ত্রণ করো, যতটুকু হরমোন তৈরি হবে তার অনুযায়ী কি হবে, তার গ্রোথ এবং বৃদ্ধিটা হয়ে যাবে। ওকে, তাহলে এন্ডোক্রাইন সিস্টেম এবং নার্ভাস সিস্টেম হচ্ছে কি বডি রেগুলেটরি সিস্টেম। এখন কথা হচ্ছে নার্ভাস সিস্টেম কাকে বলে। ঠিক আছে, সিম্পলি যদি আমরা বলি যেটা এমন একটা সিস্টেম, যে সিস্টেম কি বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন তৈরি করতে পারে। উদ্দীপনা কি, যে একটা মশা কামড় দিচ্ছে, এটা একটা উদ্দীপনা, সে কি ব্রেনে এখানে আসছে, ব্রেন বুঝতেছে ওইখানে কি মশা কামড় দিচ্ছে। এখন উপযুক্ত প্রতিবেদন, এই মশার কামড় থেকে বডিকে বাঁচানোর জন্য আপনি কি করবেন, আমার হাতে এখানে মশা কামড় দিচ্ছে, আমি লিখতেছি, তাই না? তাহলে আমি কি করতে পারি, দেওয়ালের ভিতরে মারতে পারি, হাত দিয়ে মারতে পারি, শরীরের সাথে লাগাতে পারি, ফু দিতে পারি, অনেকগুলা কাজ করতে পারি না এই মশার ইয়া থেকে। তাহলে এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে বেস্ট কাজ কোনটা হবে, এটাকে সিলেক্ট করে দিবে কে, নার্ভাস সিস্টেম। তাহলে যে কোনো উদ্দীপনা গ্রহণ করে তার উপযুক্ত, মানে যেটা এই সময়ের জন্য কি দরকার, এই টাইপের প্রতিবেদন তৈরি করবে, তাকে আমরা কি বলতেছি, নার্ভাস সিস্টেম বলতেছি। ঠিক আছে, তাহলে নার্ভাস সিস্টেম কাকে বলে ক্লিয়ার। যে তন্ত্র কি করে, উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন তৈরি করে, তাকে আমরা কি বলি, নার্ভাস সিস্টেম বলি। ওকে, এরপরে আসেন নার্ভাস সিস্টেমের পার্টগুলো যখন আমরা পড়বো। নার্ভাস সিস্টেমকে ভাগ করা হয় মূলত দুইটা অংশে। ঠিক আছে, একটা অংশ হচ্ছে কি আমাদের এই ব্রেনটা, ব্রেন থেকে নিচের দিকে নামতেছে, এটা কি ব্রেনের লেজ। এই দুইটা অংশ হচ্ছে কি হেড অফিস, এখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ হাতে পায়ে বিভিন্ন জায়গায় কি ছড়ায় গেছে, এগুলাকে বলতেছে কি ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে ব্রাঞ্চগুলা দূরবর্তী জায়গায় চলে গেছে। ব্রেন এবং স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচের দিকে নেমে আসে। এই দুইটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয়, এটা হচ্ছে কেন্দ্র, সবকিছু মেইনটেইন হয় কি এখানে, আর আসা যাওয়ার কাজগুলা করে কি পেরিফেরালে। ওকে, তাহলে এখানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে কি পেরিফেরাল। প্রিন্সিপাল লেখা আছে, এটা ঠিক করে নেন, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে নার্ভাস সিস্টেম কত ধরনের হচ্ছে, দুইটা পার্ট, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে কি পেরিফেরাল। সেন্ট্রাল মানে কি কেন্দ্রীয়, সেটা কারা কারা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রেন, আরেকটা কি স্পাইনাল কর্ড।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্রেন, এই অংশটুকু হচ্ছে কি ব্রেন, আর এই অংশটুকু হচ্ছে কি স্পাইনাল কর্ড। এটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। আচ্ছা, এরপরে আসেন, ব্রেন এবং স্পাইনাল কর্ড যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, তাহলে ব্রেনের আবার কি আছে, কতগুলা পার্ট আছে। আপনাদের এই নার্ভাস সিস্টেমের প্রথম পেজের চিত্রটায় আসেন, নার্ভাস সিস্টেমের ফার্স্ট পেজ দেখেন, এখানে প্রথম চিত্রটাতে কি দেওয়া হয়েছে, প্রথম চিত্র আরেকটা, ঠিক আছে, প্রথম চিত্রটাতে কি দেওয়া হয়েছে, এখানে পিঙ্ক কালার আছে, ইয়েলো কালার আছে, তাই না, বিভিন্ন কালার কালার করে কি নার্ভাস সিস্টেমের ব্রেনের বিভিন্ন পার্টগুলো দেখানো হয়েছে। তাহলে ব্রেনের প্রথমে চিন্তা করেন, এই যে গোলাপি কালারটা সহ, ঠিক আছে, এই যে এটার উপরে চিকন একটা ইয়া দেখা যাচ্ছে না, মিড ব্রেন, লেখা কি মিড ব্রেন, খুঁজে পেয়েছেন? হ্যাঁ, মিড ব্রেনের উপরের অংশ কি একটা অংশ, মিড ব্রেনের নিচের অংশ কি আরেকটা অংশ, মাঝখানে কি মিড ব্রেন। তাহলে মিড ব্রেনটা কি ছোট একটা এরিয়া, তার উপরে আছে কি ব্রেনের অংশ, একটা অংশ নাম হচ্ছে কি ফোর ব্রেন, কি ফোর ব্রেন, মাঝখানে কি মিড ব্রেন, এটা কি হিন ব্রেন। তাহলে ব্রেনের পার্টটাকে আমি কি উপর থেকে নিচের দিকে তিনটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ফোর ব্রেন, ব্রেনের ম্যাক্সিমাম 70-80% কি শুধুমাত্র ফোর ব্রেনে, ঠিক আছে, টোটাল ব্রেনের। তাহলে ফোর ব্রেন, মিড ব্রেন, আরেকটা কি হিন ব্রেন। এই ফোর ব্রেনের ভিতরে তিনটা পার্ট আছে, দেখেন পিঙ্ক কালারের যে অংশটা, এটার নাম কি সেরিব্রাম, তার নিচে আছে কি থ্যালামাস, তার নিচে আছে কি হাইপোথ্যালামাস, তাই না, তিনটা পেয়েছেন। দেখেন এখানে একটা হচ্ছে কি সেরিব্রাম, পিঙ্ক কালারের যে অংশটা সবচেয়ে বড় ব্রেনের 70% টোটাল ওজনের। এরপরে কি হাইপোথ্যালামাস, সরি থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তার মানে কি সেরিব্রামের নিচে হচ্ছে থ্যালামাস, তার নিচে হচ্ছে কি হাইপোথ্যালামাস। তার মানে কি উপর থেকে নিচের দিকে আসতেছে। তার মাঝখানে কি আছে মিড ব্রেন। মিড ব্রেনকে আমরা কোনো ভাগে ভাগ করলাম না, শুধুমাত্র কি হিন ব্রেনের দিকে আসলাম। হিন ব্রেনেও আমরা কি তিনটা পার্ট পাচ্ছি, একটা হচ্ছে ইয়েলো কালারের, তাই না, আলাদা একটা পার্ট, তাই না, ইয়েলো কালারের যেটা আছে সেটা কি আলাদা একটা পার্ট, সেটার নাম কি সেরিবেলাম, একটা নাম সেরিব্রাম আর একটা নাম কি সেরিবেলাম। একটা হচ্ছে বেলাম আর একটা কি ব্রাম, সেরিব্রাম সেরিবেলাম। সেরিব্রাম হচ্ছে ফোর ব্রেনের পার্ট, সেরিবেলাম হচ্ছে হিন ব্রেনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। সেরিব্রামের পর কি আছে পন্স আর একটা কি মেডুলা অবলাঙ্গটা। এই মেডুলা অবলাঙ্গটার পরে কি পন্স আর মেডুলা অবলাঙ্গটা, এই মেডুলা অবলাঙ্গটার পরে হবে কি স্পাইনাল কর্ড। তার মানে মেডুলা অবলাঙ্গটা থেকে কি শুরু হয়, স্পাইনাল কর্ড শুরু হয়, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার দেখি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি ব্রেন, আরেকটা হচ্ছে কি স্পাইনাল কর্ড। ব্রেনের তিনটা পার্ট, ফোর ব্রেন, মিড ব্রেন, হিন ব্রেন। ফোর ব্রেনের তিনটা পার্ট, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপরে কি সেরিবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গটা। কি নাম, মেডুলা অবলাঙ্গটা, ঠিক আছে। এখন চিন্তা করেন, আচ্ছা ফোর ব্রেনের পার্টগুলোর ভিতরে কি আছে, সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই তিনটা অংশের ফাংশন যদি আমরা দেখি, আপনাদের পেজ বের করেন, এই তিনটা অংশের ফাংশন দেওয়া আছে বই, সেরিব্রাম, থ্যালামাস আর কি হাইপোথ্যালামাস। ওকে, পেজ নাম্বার কত বলে দিচ্ছি আমি, 70 পেজ বের করেন, পেজ নাম্বার 70, 70 পেজ দেখেন, সেরিব্রাম লেখা আছে মাঝখানে, তাই না, ঠিক আছে। দেখেন ফোর ব্রেনের তিনটি পার্ট, একদম উপরের দিকে ফোর ব্রেনের তিনটি পার্ট কি সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এই নিচে তিনটার ফাংশন যদি আমরা দেখি, কি আছে, সেরিব্রামের কাজ দেখেন, সেরিব্রামের কাজ যখনই আসবে আপনাকে সংক্ষেপে মনে রাখতে হবে কি, সেরিব্রাম কাজ করবে থিংকিং। আপনার যত চিন্তা ভাবনা আছে থিংকিং এর কাজটা করবে কে, সেরিব্রাম। এটা হচ্ছে ব্রেনের সবচেয়ে মেজর পার্ট, সবচেয়ে বড় পার্ট, টোটাল ব্রেনের প্রায় 70-80% এটাই। তাহলে আপনি যত চিন্তা ভাবনা করতেছেন, আপনি ক্লাসে আসবেন কি আসবেন না, যত চিন্তা ভাবনা থিংকিং, সকল থিংকিং এর উৎস কি সেরিব্রাম। এখানে সব থিংকিং হয়। আপনি একটা জিনিস দেখতেছেন, এটা এই কালার কেন, এটা ওই কালার কেন, এটা এরকম কেন হলো, পড়া এত কঠিন কেন, যত চিন্তা করতেছেন সকল চিন্তার উৎস কি হচ্ছে সেরিব্রাম। দেখেন সেরিব্রামের কাজ এখানে কি দিছে, বলছে আপনার চিন্তা শক্তি, ফাংশন নিচের দিকে দেওয়া আছে, দেখেন কাজ, আপনার চিন্তা শক্তি, বুদ্ধি শক্তি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি কি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে। আপনার সংবেদী অঙ্গ থেকে আসা সংবেদী অঙ্গ কয়টা আমাদের দেহে, পাঁচটা সংবেদী অঙ্গ কি কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফরমেশন কি সবসময় পাঠাচ্ছে।
তাহলে ইনফরমেশনগুলো পাঠাচ্ছে, ইনফরমেশনগুলোকে সে আবার বিশ্লেষণ করতেছে। আপনি আমার দিকে হেঁটে আসলে আমার ব্রেন বিশ্লেষণ করবে না যে আপনি আমার শত্রু, আমাকে আক্রমণ করতে আসতেছেন। অপরিচিত একজন যদি লাঠি নিয়ে হাঁটতে আসে, ঠিক আছে, আপনি রাস্তায় দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে একজন দৌড়ে আসতেছে, বুঝেন? এখন যে বুঝবে যে তাকে মারতে আসতেছে সে তো দৌড় দিবে। আর যদি কেউ না বুঝে তাহলে কি আপনিও ভয় পেয়ে কি চলে আসতে পারেন যে কাকে না কাকে মারে। তাহলে কি ব্রেন চিন্তা করে, থিঙ্কিং করে, ঠিক আছে? ব্রেনের যে পার্টটা থিঙ্কিং এর সাথে সরাসরি জড়িত তাকে আমরা কি বলতেছি? সেরিবেলাম। বাক শক্তি নিয়ন্ত্রণ, এই যে আপনি কথা বলতেছেন, কথাটা কি একটা একেবারে সপ্ত আশ্চর্যের একটা মনে হয় না? যে আপনি কোনো জিনিস চিন্তা করার আগেই কি হচ্ছে, কথাটা বের হয়ে যাচ্ছে। কারণ কথার জিনিসগুলো আসতেছে কি আমাদের যদি ব্রেনের আবার চিন্তার বিভিন্ন লেভেল আছে, সাবকনসাস মাইন্ড, কনসাস মাইন্ড, কসমিক কনসাস মাইন্ড, ঠিক আছে, সুপার কনসাস মাইন্ড, এরকম করে কি বিভিন্ন থিঙ্কিং এর লেভেল আছে। কে কত গভীর লেভেল পর্যন্ত যেতে পারে এটা। যেমন আমরা যে জিনিসগুলা করি ম্যাক্সিমাম জিনিসগুলা কিন্তু কি আমাদের হয় সাবকনসাস মাইন্ড থেকে করি, তা না হলে কি কনসাস মাইন্ড থেকে করি। এখন কথা হচ্ছে সাবকনসাস মাইন্ড থেকে যেগুলো করি এগুলো আমাদের অভ্যাস, ঠিক আছে? আমি কথার সময় হাত লড়া, এটা কি আমি চাইলেও হাত লড়বে, না চাইলেও কি হাত লড়বে, ঠিক আছে? এটা আমার অভ্যাস। কিছু কিছু মুদ্রা দোষ, তাই না? আমি পড়ানোর সময় এটা করি, এটা করি, এটা করি, এগুলো কি আমার অভ্যাস হয়ে গেছে। এগুলো কি আমি চিন্তা করার আগে আমার হয়ে যায়। কথা বলাটা কি সাবকনসাস মাইন্ড থেকে আসে। ওইখানে যে জিনিস চলে আসছে ওইটা কি কথা আকারে বের হয়ে গেছে, তখনও কনসাস মাইন্ডের চিন্তাটা আসেই নাই। আপনি যদি কনসাস মাইন্ডে চিন্তা করে কথা বলতেন তাহলেই হয়েছে, একটা ক্লাস নিতে 5 ঘন্টা লাগতো। ও ব্রেন থেকে আমার কনসাস মাইন্ডে আসতো, সাবকনসাস মাইন্ড, এরপরে আমি কি কথা একটা একটা করে কি ডেলিভারি দিতাম। কথাটা সাবকনসাস মাইন্ড থেকে সরাসরি কি বের হয়ে যেতেছে। ওকে, তাহলে বাক শক্তি নিয়ন্ত্রণ করে কোথা থেকে? সেরিব্রাম থেকে। আরো কয়েকটা জায়গা থেকে করে, একটু পরে দেখবো। বাক শক্তি নিয়ন্ত্রণ করে সেরিব্রাম থেকে। ঐচ্ছিক পেশির কাজকর্মগুলো নিয়ন্ত্রিত হয় কোথা থেকে? সেরিব্রাম থেকে। তাহলে সেরিব্রামের কাজ হচ্ছে এটা। প্রথম জিনিস মনে রাখতে হবে কি? থিঙ্কিং। ওখানে লিখে রাখেন থিঙ্কিং। সেরিব্রামের কাজ মানে হচ্ছে কি? থিঙ্কিং। বিশ্লেষণ রিলেটেড যত কাজ আছে সব সেরিব্রাম করবে। এরপরে থ্যালামাস। তাহলে দেখেন উপরের টুকু যদি হয় সেরিব্রাম, মাঝখানের টুকু কি হবে? থ্যালামাস। এরপরে কি আছে? হাইপোথ্যালামাস। তাহলে এইটুকুর কাজ কি? থিঙ্কিং, চিন্তা করা। মাঝখানের কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এই দুইটার যোগাযোগ করা, তাই না? হাইপোথ্যালামাস এবং সেরিব্রামের মাঝখানে কি যোগাযোগের রিলে স্টেশন হিসেবে কাজ করে কি? থ্যালামাস। এরপরে দেখেন ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে জাগায় তুলতে সাহায্য করে কি? থ্যালামাস। থ্যালামাস আপনার পেইন, এই যে আমরা ব্যথা পাচ্ছি বিভিন্ন ধরনের, পায়ে ব্যথা পাচ্ছি, হাতে ব্যথা পাচ্ছি, ব্যথার অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে কে? থ্যালামাস। ঠিক আছে, এখানে দেখেন থ্যালামাসের ফাংশনগুলো দেওয়া আছে। চাপ, আমরা অনেক সময় চাপ স্পর্শ কেউ যদি ধরে চাপের অনুভূতিটা বুঝি না, চাপ দিয়ে ধরছে, এই চাপের স্পর্শ কেউ যদি টাচ করে, স্পর্শ, যন্ত্রণা মানে ব্যথা, এই সকল আবেগের কেন্দ্র হিসেবে কাজ করে কে? থ্যালামাস। মানুষের ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ, আপনার যে ব্যক্তিত্বের বিকাশ, আপনার সামাজিক আচরণ, এটাও নিয়ন্ত্রিত হয় কোথা থেকে? থ্যালামাস থেকে। এরপরে কি বলছে? যে ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে জাগিয়ে তুলে এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে। আপনি কোথায় আছেন? ঠিক আছে, গাড়িতে ঘুমাইলে গাড়িতে আছেন, এই পরিবেশ সম্পর্কে সচেতন করে কে? থ্যালামাস। রিলে স্টেশন মানে কি দেখেন? স্নায়বিক আবেগ, থ্যালামাস, সেরিব্রাম। তার মানে স্নায়বিক আবেগগুলো কি কোনটা সেরিব্রামে ঢুকবে, এটা কি এখান থেকে নিয়ন্ত্রিত হয়, যে আমি ওইখানে চিন্তা করার জন্য কোনটা আগে পাঠাবো। ঠিক আছে, আপনাকে একজন থাপ্পড় দিছে, আবার আপনি পরীক্ষায় ফেল করছেন, ঠিক আছে, কোন আবেগটাকে আপনি প্রাধান্য দিবেন? ঠিক আছে, ফেল করলে বাসায় গেলে কি 100 থাপ্পড় খাবেন বাপের হাতে। এখন কোন আবেগটাকে কি আপনি প্রাধান্য দিবেন ডিপেন্ড করবে কার উপর? থ্যালামাসের উপর। থ্যালামাস আবেগের কেন্দ্রটাকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। তাহলে হাইপোথ্যালামাস থেকে কোনো বিষয় যদি সেরিব্রামে যেতে চায়, মাধ্যম হবে কি? থ্যালামাস। আচ্ছা, এবার দেখেন হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের বিষয়টা যখনই আসবে তখনই জিনিসটা সংক্ষেপে হয়ে যাবে কি? ফিলিং। একটা ছিল কি? থিঙ্কিং, আরেকটা হবে কি? ফিলিংস। ঠিক আছে, ফিলিংস মানে কি? অনুভূতি। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে অনুভূতি, ফিলিংস এর সেন্টার। আপনার শরীরে বা আপনার মনে যত ধরনের ফিলিংস কাজ করে, সকল ফিলিংস এর কি কেন্দ্র হিসেবে কাজ করে কে? হাইপোথ্যালামাস। দেখেন এখানে কি কি ফিলিংস এর কথা বলছে। আপনার ক্ষুধার অনুভূতি মানে ক্ষুধা লাগছে, আপনার ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোবাসা, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, যৌন ইচ্ছা, যত ধরনের ফিলিংস আছে সকল ফিলিংসের কি কেন্দ্র হিসেবে কাজ করে হাইপোথ্যালামাস। তার মানে আপনার ঘুম আসতেছে, ঘুমের একটা অনুভূতি আসতেছে, তাই না?
ঘুমের ফিলিংস। ক্ষুধা লাগতেছে, ক্ষুধার একটা অনুভূতি আসতেছে, ক্ষুধার ফিলিংস। আপনার কাউকে ভালো লাগে, আপনি কাউকে ভালোবাসেন, সবগুলো জিনিস কোথা থেকে আসতেছে? হাইপোথ্যালামাস থেকে আসতেছে। ঠিক আছে, সেই জন্য কি হয়, আজকে আপনার যাকে ভালো লাগে কালকে আপনি তাকে কি মারতে যান। কারণ কি, হাইপোথ্যালামাস থেকে যখন কাউকে ভালো লাগতেছে, এখানে সবগুলা কি নিউরোট্রান্সমিটারের বিষয়। আজকে একজন একটা ভালো কাজ করছে, একে আপনার খুব ভালো লাগতেছে, ঠিক আছে, ওই লোকটাই যখন এর চেয়েও বেশি খারাপ কাজ করতেছে তখন কি আপনার অনেক খারাপ লাগতেছে। ঠিক আছে, তাকে দেখলে আপনার রাগ উঠতেছে, দেখলে মাথা ব্যথা করে। ঠিক আছে, এদেরকে নিয়ন্ত্রণ করে কে? কোনটা? এরা তো আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, এদেরকে কে নিয়ন্ত্রণ করবে? স্বাভাবিকভাবে আমাদের ব্রেন হচ্ছে কি বডি নিয়ন্ত্রকের মাধ্যম। ব্রেন হচ্ছে বডি এবং আত্মার যোগসূত্র, তাই না? ব্রেন হচ্ছে কি বডি এবং আপনার আত্মা যে আপনার বডির উপর প্রভাব বিস্তার করবে সেটার কি যোগসূত্র। তার মানে কি আলটিমেট সব জিনিসই কি, গাড়ির ড্রাইভার হচ্ছে আপনার সোল। আপনার যদি দেহটা একটা গাড়ি হয়, দেহর গাড়ির ড্রাইভারটাকে আপনার সোল। ঠিক আছে, আর এই যে ব্রেন ট্রেন যা বলতেছি সবই কি স্টিয়ারিং। এদিকে ঘুরাইলে ওইদিকে যাবে পুরো গাড়িটা, এদিকে ঘুরাইলে কি পুরো গাড়িটা এদিকে যাবে। তার মানে কি ব্রেনকে নিয়ন্ত্রণ করতেছে কে? ব্রেন নিজে কিছু, আর কিছু কি সোল। ঠিক আছে, কারণ কি আপনার সোল তো অনেক কিছু বলতেছে। আপনার আত্মিক জিনিসের চিন্তা ভাবনার কোনো শেষ আছে? আপনি চিন্তা করেন, আপনার আত্মা চায় এখন যদি হাতটা বন্ধ হইতো দেখতাম কেমন লাগে। ঠিক আছে, আপনার আত্মা চায় কি রেসপিরেটরি সিস্টেম যদি 10 মিনিটের জন্য বন্ধ হইতো দেখতাম কেমন লাগে। কিডনি যদি পাম্প করা 5 মিনিটের জন্য বন্ধ রাখতো দেখতাম কেমন লাগে। ঠিক আছে, কিন্তু আপনার এই আত্মার আত্মারা কোথায়? আত্মারা মানে পুনর্গঠন, আত্মা বলতেছি আমরা। আচ্ছা, যেটাকে আমরা বলি কি সোল। বুঝেন, আমাদের বডি এবং আমাদের সোল দুইটা দুই সত্তা, তাই না? আপনার নাম কি? আনারুল। আনারুলটা হচ্ছে কি আত্মা, আর আনারুলের যে দেহটা এটার নাম হচ্ছে কি লাশ, তাই না? হ্যাঁ, সেজন্য যখন আনারুল মারা যায় তখন আনারুলের বডিটাকে কি বলা হয়? আনারুল বলা হয় না। কেউ বলেন আনারুল কবর দিয়ে আসলাম, কেউ কি বলে যে আমি আনারুল কবর দিয়ে আসলাম? আনারুলের লাশ কবর দিয়ে আসছে, আনারুলের বডি কবর দিয়ে আসছে, আনারুলের মৃতদেহ কবর দিয়ে আসলাম। তার মানে দেহ এবং সোল দুইটা কি আলাদা জিনিস। যখনই দেহ থেকে সোলটা আলাদা হয়ে গেছে তখন এটা হচ্ছে একটা ঘর, যে ঘরে আর কেউ ঢুকে না। আর সোলটা হচ্ছে কি ওই ঘরে বাস করা ব্যক্তি, ওই ঘরে বাস করা ব্যক্তি যে এই ঘরটাতে বাস করত। ঠিক আছে, আমরা যদি কেউ এই ক্লাসরুমে না থাকে তাহলে এটা কি একটা মৃত ক্লাসরুম। যখন আমরা আসবো তখনই কি ক্লাসরুমটা জীবিত হবে, তাই না? তার মানে কি সোল হচ্ছে, স্পিরিটটা হচ্ছে কি সেই জিনিস যেটা এর ভিতরে থাকলে এটা রান করে। ঠিক আছে, আমার ভিতরে যদি আত্মা না থাকতো আমি কি হাত পা চলতো? ওটাই তো বলছেন। হ্যাঁ, এখন আপনি বলেন যদি বিভিন্ন ভাষায় বলেন আত্মা কি, ঠিক আছে, তাহলে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি আত্মাকে আমরা কখনো কি বলতে পারি? অক্সিজেন বলতে পারি। যদি ভিতরে অক্সিজেন ঢুকতেছে সোল, বায়বীয় পদার্থ বলতে পারি, তাই না? আত্মাটাকে আমরা কি বলতে পারি? বায়বীয় পদার্থের মতো কিছু বলতে পারি না? আত্মার যদি স্পেসিফিক সংজ্ঞা দেই, আত্মা কি দেখা যাচ্ছে? বাতাসকে দেখা যাচ্ছে? বাতাসকে দেখা যাচ্ছে? বাতাস যদি জুড়ে আসে চুল উঠতেছে, আত্মা ভিতরে আছে, দেহ চলতেছে, ফিলিংস। বিষয়টা হচ্ছে কি আত্মা হচ্ছে, আপনি যদি বলেন রূহ, তাই না, এটা আপনার সৃষ্টিকর্তার একটা আদেশ, তাই না? রূহটা কি আপনার সৃষ্টিকর্তার একটা আদেশ, একটা নূর। ঠিক আছে, এই নূরটা যতক্ষণ আপনার ভিতরে থাকবে ততক্ষণ কি আপনি জীবিত। যখন এই নূরটা বা আদেশটা আপনার ভিতর থেকে উঠাই নিবে তখনই আপনি কি মৃত। ঠিক আছে, তার মানে আত্মাকে আমরা ডাইরেক্ট স্পেসিফিক সংজ্ঞা দিতে ডাইরেক্টলি পারবো না। আমি যদি বলি বাতাসের অস্তিত্ব প্রমাণ করে, তাহলে আমার বাতাস দেখাইতে হবে, কিন্তু বাতাসকে আমি দেখাইতে পারবো? কিন্তু বাতাস আমি কি, বাতাসে যে বিভিন্ন উপাদান আছে, আগুন জ্বলে, আগুন কেন জ্বলতেছে, এখানে কি অক্সিজেন আছে, কার্বন আছে, সেই জন্য আগুন জ্বলতেছে, প্রমাণ করতে পারবো, কিন্তু আপনাকে কখনো দেখাতে পারবো না। ঠিক সোলটাও একই জিনিস, আমি প্রমাণ করতে পারবো যে ভিতরে কি সোল আছে, কিন্তু কি দেখানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে, কারণ কি একটা আদেশকে কিভাবে দেখাবেন, নূরকে কিভাবে দেখাবেন আপনি? ঠিক আছে, এটা শুধু ফিল করা যাবে, যখন থাকবে না তখনই দেখবেন যে লাস্ট কেমনে পচে। বুঝেন, 60 বছর 70 বছর আপনার দেহ পচলো না, 24 ঘন্টা পরে দেহকে থেকে কি গন্ধ বের হয়ে যাচ্ছে, তাহলে কতটুকু গুরুত্বহীন। বেশিরভাগ কাজগুলো আত্মাই করতেছে, আর আমরা তো কোথাচ্ছে আত্মা নিয়ন্ত্রণ করতে পারলে সব সম্ভব। আত্মাকে তো নিয়ন্ত্রণ করতে পারে না সব সময়। আত্মার নিয়ন্ত্রণের জন্যই তো ধর্ম, তাই না? ধর্মটা আসছে কিসের জন্য? এই যুগ যুগ ধরে ধর্মটা কিসের জন্য দিচ্ছে? আত্মাকে নিয়ন্ত্রণ করতে হলে ধর্ম কি মানতে হবে, কোনো না কোনো ধর্ম আপনাকে কি মানতে হবে। প্রত্যেক ধর্মের মূল বিষয়বস্তুই কিন্তু কি সামাজিকতাটা মেনটেন করা। ধর্ম নাই সমাজ নাই, বিশ্বাস, একটা বিশ্বাস, বিশ্বাস। আপনাকে তো আমি বলতেছি, আপনি যে ধর্মেই পালন করেন, ঠিক আছে,
ধর্মের মূল বিষয়বস্তু সামাজিকতা। দেখেন সমাজে ধর্ম নয় মানে কি? ওই সমাজে কি কোনো নীতি, কোনো নর্মতা এগুলো কিছু আছে? মানে আপনি কি অপরাধ করবেন, ধর্ম ছাড়া অপরাধের কি ভালো মন্দ, খারাপ ভালো, এইসব যে পুণ্য পাপ এগুলো কিছু বোঝা যাবে? তার মানে কি সমাজটাকে ঠিক করতে, আত্মাটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু কি এত ধর্মীয় নিয়ম কানুন, এত অনুশাসন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাই না? বলে দিছি কি নামাজ আপনার কি আত্মাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে, তাই না? কারণ কি আপনার আত্মা আছে দেখে তো দেহ রানিং করতেছে। দেহ তো নিজে কিছুই না, দেহ কি নিজে কিছু? একটা খোলস না, খোলসের কোনো দোষ নাই, শাস্তি হবে তো আত্মারই। আত্মা তো স্যার সব সমস্যা তো আত্মাই করতেছে। আমি যেটা বুঝতেছি সব সমস্যা তো এই করে। স্বাভাবিক না এটা? আপনার দেহের ড্রাইভারই তো সব সমস্যা করে। অ্যাক্সিডেন্ট কি গাড়ি করে? আপনার কি মনে হয় অ্যাক্সিডেন্ট গাড়ি করে? ড্রাইভারের জন্যই তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট হলে নষ্ট হচ্ছে গাড়ি, নষ্ট হচ্ছে গাড়ি, কিন্তু গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। গাড়িটা থামায় রাখলে তো থেমেই থাকে, ঠিক আছে? বাট ড্রাইভার যায় যখন সুইচটা দিয়ে গাড়িটাকে হ্যান্ডেল ধরে, আরেকটার সাথে লাগাই দিলেই তো অ্যাক্সিডেন্ট। তার মানে আপনার শরীরে যত ভালো, যত খারাপ, যত ঘটনা ঘটতেছে আনুষঙ্গিক, সব ঘটনাগুলা কি আত্মাই করতেছে। এখন আত্মা যেই বাসায় থাকবে, বাসার মেইনটেনেন্সের কাজটা ব্রেন করতেছে। যতদিন আত্মা আছে, আত্মা কি ব্রেনটাকে পরিচালিত করতেছে। আর ব্রেন কি করতেছে? আত্মার থাকার যে জায়গাটা, এই জায়গাটাকে কি মেইনটেইন করতেছে। যখন আত্মা চলে যাচ্ছে, ব্রেনকে আর কি চালানোর কেউ নাই। ব্রেন কি করতেছে? কিডনি ফাংশন থেকে শুরু করে সব ফাংশন বাদ দিয়ে দিচ্ছে, কারণ সে আর কি চালানোর মতো কোনো শক্তি পাচ্ছে না। তাহলে তো বুঝতে হবে যে, আবার দেখেন আত্মার সব কথা কি ব্রেন শুনে না? আত্মার সব কথা ব্রেন শুনলে তো কিডনি বন্ধ হয়ে যেত, তাই না? তার মানে কি বডি চালানোর জন্য বা তার ঘরটাকে ঠিক রাখার জন্য যত কথা আছে এটা সে নিজেই করবে, কারণ আত্মার চেয়ে ভালো এটা ব্রেন বোঝে। কিন্তু বাহ্যিক বিভিন্ন জিনিস, আমার যদি ইচ্ছা ওকে একটা জায়গায় থাপ্পড় দিব, এই যে বাহ্যিক জিনিসগুলো, এগুলো কি আত্মা আমাকে দিয়ে করাতে পারে, ঠিক আছে? আমার হাইপার এক্সটেনশন কন্ডিশনে তুলে দিল কি লাস্ট টাইম একটা মেরেই দিলাম, করতে পারে না? করতে পারে। আচ্ছা যাই হোক, এইসব চিন্তা করে লাভ নাই। আমরা যেহেতু বডি নিয়ে পড়তেছি, বুঝলেন, সাইকোলজি পড়লে এটাকে বলতাম আমরা, যেহেতু আমরা বডি নিয়ে পড়তেছি, তাহলে ব্রেনের ওই অংশটুকু নিয়ে আমরা পড়বো যে অংশটা কি, যে অংশটা ব্রেন বডি নিয়ন্ত্রণের জন্য কি করে, কাজ করে, ঠিক আছে? তাহলে ব্রেন বডি নিয়ন্ত্রণের জন্য কাজ করে, সেই পার্টগুলো আমরা পড়লাম। দেখেন আমাদের ফিলিংস, ঘুম যদি না হয় কেমন হবে, আপনার যদি ক্ষুধা না লাগে তাহলে কেমন হবে, ঠিক আছে? তাহলে এই ফিলিংসগুলো নিয়ন্ত্রণ করতেছে কে? হাইপোথ্যালামাস। আবার আমার থিংকিং গুলা নিয়ন্ত্রণ করতেছে কে? সেরিব্রাম, ঠিক আছে? তাহলে এই তিনটার ফাংশনটা আপাতত আমরা পড়ি, পরের তিনটার ফাংশনের সাথে কিছু এক্সট্রা জিনিস আছে, ওই জিনিসগুলো পড়ে তারপর আমাকে কি এটা পড়তে হবে। ওকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো কোনো ঝামেলা নাই, তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সহজ সরল, দুইটা ভাগে বিভক্ত। কি কি? ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেনের পার্ট কয়টা? তিনটা। কি কি? ফোর ব্রেন, মিড ব্রেন, হিন ব্রেন। ফোর ব্রেনের পার্ট কয়টা? তিনটা। কি কি? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রামের কাজ কি? থিংকিং। থ্যালামাসের কাজ কি? রিয়েলাইজেশন অথবা কি ব্যথার অনুভূতি, চাপের অনুভূতি, স্পর্শের অনুভূতি। আরেকটা হচ্ছে কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ফিলিংস। তার মানে দেখেন, আপনি যে কাউকে ভালোবাসেন, সম্পূর্ণভাবে কি ব্রেনের কাজ। ব্রেনে কিছু স্টিমুলেটরি হরমোন রিলিজ হয়। অক্সিটোসিন হরমোন যদি কারোর অ্যাক্টিভিটির কারণে আপনার শরীরে রিলিজ হয়, অ্যাসিটাইলকোলিন যদি রিলিজ হয়, তার আপনার সারা জীবনই ভালো লাগবে, যতদিন এই দুইটা হরমোন রিলিজ হবে তার জন্য। যদি গাবা হরমোন বা কোনো ইনহিবিটরি হরমোন রিলিজ হয়, তাহলে তাকে আপনি দেখতেই পারবেন না। একই ব্যক্তি যাকে আপনি এত পছন্দ করতেন, তাকে কি কোনো একটা অ্যাক্টিভিটির জন্য দেখতে পারেন না। ওকে, শুধুমাত্র হরমোনাল বিষয়, তার মানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। স্বাভাবিক, ভুল ডিসিশন দিবেন আবেগের মধ্যে। আমি আপনাকে সন্দেহ করতেছি, আপনি একজনের সাথে হেসে কথা বলছেন, আমি মনে করতেছি কি সর্বনাশ, অথচ আপনার মনের ভিতরে এই টাইপের কিছুই নাই। তাহলে ব্রেন ভুল ডিসিশন দিতে পারে না? সংসার নষ্ট হয়ে যাচ্ছে ব্রেনের ভুল ডিসিশনের জন্য, তাই না? তাহলে ব্রেন সবসময় রাইট ডিসিশন দিবে এটা বলার তো কিছু নাই। ব্রেন সবসময় যৌক্তিক ডিসিশন দিবে, তার কাছে যেটা যৌক্তিকপূর্ণ মনে হবে। যে আপনি কেন হেসে কথা বললেন, কিছু নিশ্চয়ই আছে ঘটনা, থাকতে পারে না? এটাই সবসময় সঠিক ডিসিশন দিলে তো হইতোই, তাই তো জীবনে কোনো ঝামেলাই থাকতো না, জীবন ঝামেলাবিহীন হয়ে যেত, তাই না? স্যার এখানে কি শুধু জাস্ট সেরেব্রামটা, তারপর হচ্ছে ফাংশনটা পড়বো, থ্যালামাসের শুধু ফাংশনটা পড়বো, এরকম স্যার? হ্যাঁ, ফাংশনগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? ফাংশনগুলো আপনার জানাটা দরকার। ওকে, এরপর আসেন পেরিফেরাল। দেখেন, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস, এটা দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে মোটর বা এফারেন্ট, ইফারেন্ট, আরেকটা হচ্ছে সেন্সরি বা এফারেন্ট।
আগে আগে এটা অবলিক দিয়ে নিয়েন, ঠিক আছে? দেখেন বইয়ে দেওয়া আছে মোটর অথবা কি ইফারেন্ট, সেন্সরি অথবা অ্যাফারেন্ট। আচ্ছা, ইফারেন্ট আর অ্যাফারেন্ট বিষয়গুলো কি? আমরা বলতেছি কি পেরিফেরাল, তার মানে আমাদের এই স্পাইনাল কর্ড এবং ব্রেন থেকে পা পর্যন্ত, তাই না? পায়ে মশা কামড় দিলে টের পাই না, তার মানে কি পা থেকে একটা অনুভূতি আনার একটা ব্যবস্থা আছে, এটাকে আমরা কি বলতেছি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন দেখেন, যদি আমার এখানে পা হয়, এটা যদি আমার পা হয়, ঠিক আছে, তাহলে এটা যদি আমার ব্রেন হয়, পা থেকে অনুভূতিটা আগে কি হয়? ব্রেন পর্যন্ত আসে, এরপরে ব্রেন কিন্তু টের পায় যে ওইখানে মশা ধরছে। যদি এমন মতো পা থেকে অনুভূতিটা আসতেছে না, তাহলে কিন্তু ব্রেন কোনোদিনও টের পেত না, ঠিক আছে? যেমন আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দেই না, দিয়ে আপনার চোখের সামনে করতেছে, সেলাই করতেছে, আপনি কিন্তু বুঝতেছেন না। আবার চিন্তা করেন সিজারিয়ান সেকশন, আপনার চোখের সামনে কাটতেছে, কিন্তু আপনি ব্যথা অনুভব করতেছেন না। কিসের জন্য? ব্যথা অনুভব করার জন্য এইখান থেকে কি হাইপোথ্যালামাস পর্যন্ত কি অনুভূতিটা যেতে হবে। তাহলে যে নার্ভগুলো অনুভূতিটা নিয়ে যায়, তাদেরকে যদি আমি কিছু সময়ের জন্য অকেজো করে রাখি, তাহলে তো ব্যথার অনুভূতি আপনি পাবেনই না। কারণ ব্রেন কিন্তু চোখে দেখার জিনিস বিশ্বাস করে না, সে শুধু তার আসছে কিনা অনুভূতিটা, সেটার প্রতি কি বিশ্বাস করে, ঠিক আছে? তাহলে দেখেন যে এই যে জিনিস দিয়ে বা যে নার্ভ দিয়ে ব্রেন পর্যন্ত বিভিন্ন উদ্দীপনা যায়, এদেরকে বলা হয় কি? সেন্সরি। তাহলে সেন্সরি নার্ভের কাজ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে উদ্দীপনাগুলো কি নিয়ে আসা। আর উদ্দীপনা আনার পরে কি হবে? ব্রেন এটা নিয়ে চিন্তা করবে, একটা যুক্তি দাঁড় করাবে, এরপরে কি ওই যুক্তিটা ওইখানে পাঠাই দিবে, একটা কাজ ওইখানে পাঠাই দিবে, যে মশাটা থেকে বাঁচার জন্য হাতে পাঠাবে, হাতের এই আঙ্গুলে, ঠিক আছে? যে মশাটা এখানে কামড় দিচ্ছে, এটাকে মারার জন্য ঠাস করে পায়ে আমি কি থাপ্পড় দিয়ে দিব। এই যে একটা কাজ করলাম, ফাংশন, মোটর, এই মোটরটা আসবে কোথা থেকে? ব্রেন থেকে। তাহলে ব্রেন থেকে স্টিমুলেশন আসতেছে যে নার্ভ দিয়ে, সেই নার্ভটাকে আমরা কি বলতেছি? মোটর নিউরন বা মোটর নার্ভ। তাহলে মোটরের কাজ কি? ব্রেন থেকে বডির দিকে স্টিমুলেশন নিয়ে আসা। আর সেন্সরি নার্ভের কাজ কি? বডি থেকে ব্রেনের দিকে। আরেকটা আছে মিক্সড, ঠিক আছে? মোটর এবং সেন্সরি মাঝখানে টান দিয়ে লেখেন মিক্সড, অর্থাৎ কি যার ভিতরে মোটর এবং সেন্সরি দুই ধরনের বৈশিষ্ট্যই বিদ্যমান আছে, তাদেরকে আমরা কি বলবো? মিক্স নার্ভ। তাহলে যদি জিজ্ঞেস করা হয় মোটর নার্ভ কাকে বলে, কি বলবেন? স্যার ব্রেন থেকে যে সকল নার্ভ ব্রেন থেকে স্টিমুলেশন বডির দিকে নিয়ে আসে, ব্রেন থেকে স্টিমুলেশন বডির দিকে নিয়ে আসে। আবার কি সেন্সরি কাকে বলবো? যে বডি থেকে স্টিমুলেশন ব্রেনের দিকে নিয়ে যায়, ঠিক আছে, তাকে আমরা বলবো সেন্সরি। আর মিক্সড কি? যেটা দুই কাজই করতে পারে, বডি থেকে ব্রেন, ব্রেন থেকে বডির দিকে কি নিতে পারে। এর আগে আমরা মিক্সড গ্ল্যান্ড করছি না? মিক্সড গ্ল্যান্ড কাকে বলে বলেন তো? এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন, দুই ধরনের বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান। ওকে, তাহলে এখানে আমরা তিনটা পেলাম, একটা হচ্ছে মোটর, সেন্সরি, আরেকটা কি? মিক্সড। ক্লিয়ার? এখন দেখেন সেন্সরিটার কাজ তো হচ্ছে কি? শুধু নিয়ে যাওয়া, এটার ভিতরে আর কোনো চেঞ্জ ফেন্স কিছু নাই, তারা শুধু কাজই কি? ব্রেনের দিকে নিয়ে যায়। কিন্তু মোটরের কাজ তো নিয়ে আসা। এখন এই নিয়ে আসার ভিতরে আবার কি বিভিন্ন ধরনের পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে? কিছু জিনিস সে নিয়ে আসে আপনার ইচ্ছা অনুযায়ী। দেখেন আমার হাতটা আমি অনবরত এভাবে ঘোরাচ্ছি, এটা কি আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে দেখে ঘোরাচ্ছি না? তাহলে ব্রেনকে কি করতে হবে? এই মাসেলগুলোকে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে হবে, যে মাসেলটা কি এটা ঘোরাতে সাহায্য করবে। আবার চিন্তা করেন আমার হার্ট পাম্প করতেছে, সব সময় একই ধাপে কি পাম্প করতেছে, তাহলে আবার আমি দৌড় দিলে হার্টের পাম্পটা কি বেড়ে যাচ্ছে, আবার আমি ঘুমালে কমে যাচ্ছে। এই যে হার্টকে নিয়ন্ত্রণ করতেছে, এটা তো মোটরই করতেছে। কিন্তু একটা কি অটোনমিক নার্ভ, সরি, একটা করতেছে কি আমার স্কেলিটাল মাসেলগুলোতে, আরেকটা করতেছে কি স্মুথ এবং কার্ডিয়াক মাসেলগুলোতে। তাহলে এই যে নিয়ন্ত্রণগুলো, এই নিয়ন্ত্রণগুলো হচ্ছে কি দুই ধরনের নার্ভ দিয়ে। একটা হচ্ছে কি অটোনমিক, অটোমেটিক আছে, এটাকে অটোনমিক করেন, TONOMIC, মানে কাজটা অটোমেটিক ভাবে হয়, সেজন্য এটার নাম কি? অটোনমিক নার্ভ, ঠিক আছে? তাহলে অটোনমিক, আরেকটা হচ্ছে কি সোমাটিক। দেখেন সোমাটিক নার্ভগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইচ্ছা অনুযায়ী যে কাজগুলো হয় এগুলো কি ব্রেন নিয়ন্ত্রণ করে। আর অটোনমিক দিয়ে কি করে? অটোমেটিক ভাবে যে কাজগুলো করে, যে কাজের উপর আমাদের কোনো কি নাই, নিয়ন্ত্রণ নাই, এই কাজগুলোকে সে নিয়ন্ত্রণ করে। এখন এই অটোনমিক কাজ যদি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে ব্রেনের কি থাকা লাগবে? দুইটা জিনিস থাকা লাগবে। এক নাম্বার, কমে গেলে বাড়ানোর ক্ষমতা, বেড়ে গেলে কি কমানোর ক্ষমতা। তাছাড়া নিয়ন্ত্রণ হবে কিভাবে? হার্ট রেট বেড়ে গেছে, একে কমাতে হবে না, আবার হার্ট রেট কমে গেছে, একে কি বাড়াতে হবে। এই নিয়ন্ত্রণটার জন্য আরো দুই ধরনের নার্ভ আছে, একটা হচ্ছে কি সিম্প্যাথেটিক নার্ভ নার্ভাস সিস্টেম, আরেকটা কি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম।
তাহলে দেখেন কোনো একটা ঘটনা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য যদি বেড়ে যায়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে কি হবে? কমে যাবে। আবার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য কোনো জিনিস যদি কমে যায়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য কি হবে? সেটা বেড়ে যাবে। তাহলে এই দুইটা দিয়ে বডি কি করে? যত ধরনের অটোমেটিক কাজগুলো আছে, বডির কাজ, বডি ফাংশনগুলো সবগুলো সে কি করে? নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখানে আমার কোনো হাত নাই। এরপরে কি? সোমাটিক নার্ভ। এই সোমাটিক নার্ভগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ক্রেনিয়াল, আরেকটা হচ্ছে কি? স্পাইনাল। ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 পেয়ার, স্পাইনাল নার্ভ হচ্ছে 31 পেয়ার হবে, 13 না 31। তাহলে ক্রেনিয়াল নার্ভ আছে আমাদের টোটাল 12 জোড়া, স্পাইনাল নার্ভ হচ্ছে কি 31 জোড়া। টোটাল কত জোড়া হয়? 43 জোড়া। 43 জোড়া মানে 86টা নার্ভ। ঠিক আছে, এই 86টা নার্ভ দিয়ে কি আমাদের ইচ্ছা অনুযায়ী সকল কাজকর্ম কি বডি নিয়ন্ত্রণ করতেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি এই নার্ভগুলো আরো ব্রাঞ্চ আছে, কিন্তু মেইন নার্ভগুলো কি এরাই 31 জোড়া এবং 12 জোড়া। ঠিক আছে, এগুলাই সমস্ত কাজগুলো। হ্যাঁ, এই যে সমস্ত কার্ডের যে অ্যাকুমুলেশন, আপনার হাত যে ঘুরাইলেন এটার জন্য কাজটা কি এই নার্ভের মধ্যে কেউ করছে। নাম তো দেখা যায় না। দেখা যাবে না। এই যে এখানে দেখেন হলুদ করে নামগুলো দেখাইছে না চিত্র, কোনগুলা? এই যে দেখেন নামগুলো দেখা যাচ্ছে গাছের শিকড়ের মতো নাটগুলো বিভিন্ন দিকে। ঠিক আছে, গাছটা একটা উঠানোর পরে যে গাছের যে শিকড়গুলো দেখেন ওইরকমই থাকে। স্যার এগুলা এই যে দেখেন এখানে নামগুলো দেখা দিচ্ছে না, এই যে হলুদ রঙের যে নামগুলো দেখতেছেন এই যে সবগুলো কি নাম। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন এই যে নামগুলো স্পাইনাল কর্ড, ব্রেন থেকে কি হাজারো নাম। স্যার মানুষ প্যারালাইজড হয়ে যায় এই নার্ভের সমস্যা। নার্ভ স্বাভাবিক, আমরা এই হাতটা প্যারালাইজড কেন? এই হাতটা সঞ্চালনের জন্য কিছু নার্ভ কাজ করতেছে। যদি কোনো কারণে এই নার্ভগুলো কাজ না করে তাহলে কি ব্রেনের সাথে হাতের যোগাযোগ বিচ্ছিন্ন, তাহলে আপনি চাইলেও আর হাতটা কি উপরে উঠবে না, কারণ উপরে ওঠার জন্য তো মাংসপেশি সংকোচন প্রসারণ লাগবে। এটা তো ব্রেন নিয়ন্ত্রণ এটা করে। ব্রেনের সমস্যার জন্য হতে পারে, আবার ব্রেনের সমস্যার জন্য হতে পারে, পেরিফেরাল নার্ভের সমস্যার জন্য কি হতে পারে। ঠিক আছে, কারণ স্টিমুলেশন যদি না যায় তাও সমস্যা, স্টিমুলেশন যদি না আসে তাও সমস্যা, আর স্টিমুলেশন যেখান থেকে তৈরি হয় সেখানে যদি সমস্যা হয় তাও সমস্যা। প্যারালাইসিস সিস্টেমটা আপনার এটা নার্ভের কারণে। হ্যাঁ, নার্ভেই তো সমস্যা। প্যারালাইসিস মানে হচ্ছে কি নার্ভাস সিস্টেমের আপাতত কি টেম্পোরারি অথবা কি পার্মানেন্ট ডিসফাংশন। আটার ভিতর বা ব্রেনে তৈরি জমে। এটা যদি আমার একটা ইয়া হতো, মনে করেন যে এটা যদি আমার একটা প্যারালাইজড হাত হইতো, এই হাতে কিন্তু ব্লাড সার্কুলেশন সবই থাকতো, এখানে কেটে গেলে কিন্তু রক্ত বের হইতো, ব্লাড সার্কুলেশনে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কি এই হাতের সাথে যে বিভিন্ন নার্ভ রিলেটেড বিষয়গুলো আছে, কারণ এখানে আমি যখন ইয়া করে দিচ্ছি, অবশ করে দিচ্ছি, এটা অবশ হয়ে যাচ্ছে না, হাতটা অবশ হয়ে যাচ্ছে মানে কি এখানে আমরা অ্যানেস্থেসিয়া দিচ্ছি, নার্ভগুলো থেকে আর স্টিমুলেশন ব্রেনে যাচ্ছে না। এখন আপনি বড় কোনো মেজর অ্যাক্সিডেন্ট করছিলেন, মাথায় কোনো আঘাত পেয়েছিলেন, যেখান থেকে কি এই হাতটা নিয়ন্ত্রণ হতো, এটা নষ্ট হয়ে গেছে, মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন, তাহলে মেরুদণ্ড থেকে যে নার্ভগুলো বের হচ্ছে এগুলো কি অকেজো হয়ে গেছে। শুড বি পার্মানেন্ট অথবা কি টেম্পোরারি। যদি পার্মানেন্ট হয় তাহলে তার কিছু করার নাই, সারা জীবনে আপনি কি পঙ্গু হয়ে থাকবেন। আর যদি টেম্পোরারি হয় তাহলে বিভিন্ন স্টিমুলেশন, চিকিৎসা, ফিজিওথেরাপি এগুলো দিলে কি হবে, আবারও আগের মতো হয়ে যেতে পারবে। 100% না হলেও কি অ্যাটলিস্ট 95% 90% নষ্ট হয়ে গেলে আবার কোনটা? নার্ভটা না, এটা পার্মানেন্ট সেল। নার্ভ সেল এবং হার্ট সেল এগুলো কি পার্মানেন্ট সেল, যদি নষ্ট হয়ে যায় শেষ, বাদ, ওটা এটা নতুন করে তৈরি হবে না। ঠিক আছে, হার্ট সেল এবং নার্ভ সেল এগুলো পার্মানেন্ট সেল। ঠিক আছে, পার্মানেন্ট সেলগুলো নষ্ট হওয়া মানে এটা বাদ। ডায়াবেটিক রোগীর পাওয়া যায় নষ্ট কেটে ফেলতে হয়, এটা কিসের জন্য হয়? ডায়াবেটিক্স রোগীর যেটা হয় এটা তো ডায়াবেটিক্স কি গ্যাংগ্রিন, তাই না? ঠিক আছে, ডায়াবেটিক্স রোগীদের কি হয় চিন্তা করেন, যে ব্লাড সার্কুলেশনে মানে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ থাকার কারণে ব্লাডটা অনেক ঘন হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কি পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে ফার্স্টে। ঠিক আছে, পেরিফেরাল রেটিনোপিয়া কি বলে, ওই কার্ডিও বা ভাস্কুলার সিস্টেমের যে ইয়াগুলো হচ্ছে, যে ক্যাপিলারিগুলা, ঠিক আছে, ক্যাপিলারিগুলা কি নষ্ট হয়ে যাচ্ছে। ক্যাপিলারিগুলো নষ্ট হয়ে গেলে এখানে নার্ভগুলা কি পর্যাপ্ত ব্লাড পাচ্ছে না, তাহলে নার্ভগুলাও কি নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে গেলে এখানে একটা ইনফেকশন হয়েছে, ধরেন এখানে ইনফেকশন হলে এখন আপনি যতই ওষুধ খান এই ওষুধে কি ইনফেকশন আসবে এখানে? কারণ ওষুধটা আসে কি রক্তের মাধ্যমে, ঠিক আছে, এখানে রক্তই আসে না। ঠিক আছে, তাহলে তো এখানে আপনি টের পাবেন না কিছু। যদি টের না পান তাহলে কি জায়গাটা সহজে শুকাবে? ক্ষতটা সহজে শুকাবে না, আর ক্ষত না শুকালে এখানে পচন ধরতে পারে, পচন ধরলে গ্যাংগ্রিন হয়ে যাবে এবং ধীরে ধীরে এটাকে উপরের দিকে সরাতে পারে। ঠিক আছে, সেজন্য সমস্যা হলে নার্ভ ফার্স্টে ক্যাপিলারি সমস্যা, এরপরে কি নার্ভগুলোর সমস্যা, এরপরে কি গ্যাংগ্রিন। ঠিক আছে, এবং গ্যাংগ্রিনও বিভিন্ন প্রকারের হতে পারে, হোয়াইট গ্যাংগ্রিন হতে পারে, ডাই গ্যাংগ্রিন হতে পারে, ময়েস্ট গ্যাংগ্রিন হতে পারে, গ্যাস গ্যাংগ্রিন হতে পারে। ঠিক আছে,
মেইন কথা হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের পায়ের যত্ন খুব বেশি নিতে হয়, কারণ পা হচ্ছে শরীরের সবচেয়ে কি পেরিফেরাল জায়গা, তাই না? এখন মনে করেন যে অধিক ঘন জিনিস যত দূরে যাবে তত কি তার প্রবাহর গতি কি কমতে থাকবে, তখন ওইখানে ক্যাপিলারিগুলোতে সার্কুলেশন একেবারে কম হবে, আর সার্কুলেশন কম হওয়ার কারণে কি নার্ভগুলোর তো অক্সিজেন দরকার, নিউট্রিশন দরকার, তাই না? পাবে না, ধীরে ধীরে কি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, পায়ের যত্ন সবসময় নিতে হবে। আবার দেখেন যে কোনো অপারেশনের আগে সবসময় ডায়াবেটিসটা কি করে নেয়, কমায় নিতে হয়। কিসের জন্য কমায় নিতে হয়? নরমালে আনতে হয়, কারণ যদি রক্তে সুগারের লেভেল বেশি থাকে আপনার কি হিলিংটা দ্রুত হবে না, যে জায়গাটা কাটবে বা যে জায়গাটা ইয়া করবে এটা তাড়াতাড়ি কি করবে না, শুকাবে না। ঠিক আছে, অস্বাভাবিক ডায়াবেটিক্স ছাড়া কারোর কি এই সমস্যাটা হয় না। তার মানে কি ডায়াবেটিক্স অনিয়ন্ত্রিত থাকবে, 18 থাকে 20 থাকে, মানে কি খাওয়ার আগে থাকে কত 16, খাওয়ার পরে কত হয় 26। ঠিক আছে, এই টাইপের যদি কারো থাকে, সে যদি এখনো অসচেতন থাকে, তার পায়ে যদি একটা ঘা বা ক্ষত হয়, এটা থেকে ক্যান্ডিড হয়ে যাবে। স্যার নার্ভগুলো ভালো রাখা ওগুলো পরে জানা যাবে। এইটুকু তো ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এবার আসেন, আমাদের আরেকটা কোশ্চেন ছিল, ক্রেনিয়াল নার্ভ কাকে বলে, স্পাইনাল নার্ভ কাকে বলে, কত জোড়া, কি কি নাম, তাই না? ওকে, এবার আসেন ক্রেনিয়াল নার্ভগুলো। আমাদের ক্রেনিয়াল রিজন কোনটা মনে আছে? জি স্যার। ক্রেনিয়াল বোনগুলোর নাম বলেন তো। স্যার সবগুলো আমাদের কয়েকটা বলতে পারবো কি, ফ্রন্টাল, ফ্রন্টাল, পেরিটাল, অক্সিপিটাল, আপনি বলেন স্যার এইগুলো কোনটার নাম কি, ফ্রন্টাল কোনটা? মোট 14টা আছে মোট। 14টায় আছে। দেখেন এই ক্রেনিয়াল বোনগুলো ক্রেনিয়াল রিজন, তার মানে কি ক্রেনিয়াল রিজনে কি থাকে, ব্রেন থাকে। তাহলে ব্রেনের এই রিজন থেকে যে নার্ভগুলো বের হয়, এই নার্ভগুলোকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, দেখেন ক্রেনিয়াল নার্ভের সংজ্ঞা দিয়ে দেওয়া আছে এখানে নিচে, তাই না? দেখেন যে সকল নার্ভ 72 পেজে, দেখেন পেজ নাম্বার কত, 72 বলছে কি, যে সকল নার্ভ, ঠিক আছে, ব্রেনের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, তাদেরকে কি বলে, ক্রেনিয়াল নার্ভ বলে। এখান থেকে আমরা স্পাইনাল নার্ভের সংজ্ঞাটাও দিতে পারি। কি বলে, যে সকল নার্ভ ব্রেনের জায়গায় শুধু কি হবে, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের এই যে উপরে লেখা না স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে কি করে, আমাদের দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, তাকে কি বলা হয়, স্পাইনাল নার্ভ। তাহলে দুইটা সংজ্ঞা ক্লিয়ার? একটা হচ্ছে ব্রেনের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় বের হয়, আরেকটা কি স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্পাইনাল কর্ডটা আসে সেটা থেকে কি হয়, জোড়ায় জোড়ায় বের হয়। তাহলে এই পাশ থেকে একটা আসবে, এই পাশ থেকে একটা আসবে, ব্রেনের এই সাইড থেকে একটা আসবে, এই সাইড থেকে সেম নার্ভ আরেকটা আসবে। ঠিক আছে, তাহলে ব্রেন থেকে যদি জোড়ায় জোড়ায় বের হয় তাকে ক্রেনিয়াল নার্ভ বলে, স্পাইনাল কর্ড থেকে যদি জোড়ায় জোড়ায় বের হয় তাকে কি বলে, স্পাইনাল নার্ভ বলে। ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, এখন এই ক্রেনিয়াল নার্ভ কত জোড়া আছে, 12 জোড়া। ঠিক আছে, স্পাইনাল নার্ভ কত জোড়া আছে, 31 জোড়া। ঠিক আছে, তাহলে দেখেন ক্রেনিয়াল নার্ভ যে 12 জোড়া আছে, 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম, নাম্বার এবং তাদের ফাংশন মুখস্থ করে ফেলতে হবে। ওকে, দেখেন 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের ভিতরে কিছু জিনিস মনে রাখতে হবে, সহজ জিনিসটা এত কঠিন না। ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভগুলো থেকে আপনাকে মনে রাখতে হবে যে এই যে ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া মানে কয়টা, 24টা। নাম কিন্তু কয়টা, 12টা। ঠিক আছে, এবং এটার সাথে নাম্বারটা কিন্তু ফিক্সড। যেমন 1 নাম্বার ক্রেনিয়াল নার্ভের নাম কি, ও দিয়ে। 2 নাম্বার ক্রেনিয়াল নার্ভের নাম কি, ও দিয়ে। 3 নাম্বার ক্রেনিয়াল নার্ভের নাম কি, ও দিয়ে। তার মানে সহজ সূত্র কি, 3O, তাই না? 3O, ঠিক আছে, বা 30 যেটাই বলেন 3O। তাহলে প্রথমটার নাম কি, অলফ্যাক্টরি, তারপরেটার নাম কি, অপটিক, এরপরেটার নাম কি, অকুলোমোটর। এখন অকুলোমোটর কয় নাম্বার, 3 নাম্বার। আপনি যদি এটা প্রথমে লেখেন তাও 3 নাম্বারই লিখতে হবে, নামের সাথে নাম্বারটা কি হবে, ফিক্সড হবে। ঠিক আছে, এবং নামগুলা লিখবেন রোমান অক্ষরে, এখানে যে অক্ষরে দেওয়া থাকুক রোমান অক্ষরে লিখবেন। তাহলে আমরা বলতেছি প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি নার্ভটা কোথায় থাকে, নাকে। তাহলে নাকে যে নার্ভ থাকে তার কাজ কি, ঘ্রাণের অনুভূতি ব্রেনে নিয়ে যায়। তাহলে ঘ্রাণের অনুভূতিগুলা কোথায় নিয়ে যাচ্ছে, ব্রেনে না? তাহলে এটা কি, ব্রেনে নিয়ে যাচ্ছে। এটা কি ধরনের নার্ভ তাহলে, সেন্সরি না? বডি থেকে ব্রেনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি, সেন্সরি নার্ভ। তাহলে অলফ্যাক্টরি নার্ভটা কি ধরনের, সেন্সরি। কাজ কি, ঘ্রাণের অনুভূতি ব্রেনে নিয়ে যাওয়া। মনে থাকবে না?
আচ্ছা, এরপরে 2 নাম্বারটা কি? অপটিক নার্ভ। অপটিক নার্ভ কি? দর্শনের অনুভূতি। তার মানে চোখে আপনি যে দেখতেছেন এটা ব্রেনে নিয়ে যায়। এই যে আমরা চোখে দেখতেছি এটা অপটিক নার্ভের মাধ্যমে কোথায় যাচ্ছে? ব্রেনে যাচ্ছে। তাহলে দর্শনের অনুভূতি ব্রেনে নিয়ে যাচ্ছে, এটার কাজ কি করে? অপটিক নার্ভ। তাহলে এটাও কি ধরনের নার্ভ? সেন্সরি নার্ভ। ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে অকুলো মোটর। ভিতরেই তো বলে দিছি, নাম কি? মোটর। মোটর মানে কি? উল্টা হয়ে আসবে না? মোটর মানে কি? ব্রেন থেকে কি বডির দিকে আসবে। তাহলে মোটর 5টা নার্ভ সরাসরি চোখের উপর কাজ করে। এই যে 12 জোড়া নার্ভ, এর ভিতরে কি 5 জোড়া শুধু কি আমার চোখের মধ্যেই কাজ করে। ঠিক আছে। তাহলে চোখের মধ্যে কাজ করে, একটা তো বললামই অপটিক, চোখের মধ্যে কাজ করে। 2 নাম্বার কি? মোটর, অকুলো মোটর। এই যে আমরা চোখটাকে বিভিন্ন দিকে ঘোরাচ্ছি, এদিকে এদিকে, এই ঘোরানোর জন্য, প্রত্যেক দিকে ঘোরানোর জন্য কি আছে? আলাদা আলাদা নার্ভ আছে। তাহলে অক্ষিগুলোকে সঞ্চালনে সাহায্য করে কে? অকুলো মোটর। ঠিক আছে। তাহলে এরপরে দেখেন 4 নাম্বার কি দিয়ে শুরু? টি দিয়ে। 5 নাম্বার কি দিয়ে শুরু? টি দিয়ে। তাহলে এখানে কি? 2টি, 3 ও 2টি। ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি? ট্রক্লিয়ার, আরেকটা হচ্ছে কি? ট্রাইজেমিনাল। ঠিক আছে। ট্রক্লিয়ার, আরেকটা কি? ট্রাইজেমিনাল। এই ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল তার মানে এই যে 2 নাম্বার থেকে শুরু হচ্ছে চোখের উপরে কাজ করা নার্ভ। দেখেন ট্রক্লিয়ার নার্ভটা কাজ করে চোখের উপরে, অক্ষিগুলোকে সঞ্চালনে সাহায্য করে। তার মানে এটা কাজ করে আই, এটা কাজ করে আই, এটাও কাজ করে কি? আই। ঠিক আছে। চোখের উপরে কাজ করে, অক্ষিগুলোকে সঞ্চালন, কেউ দর্শনে সাহায্য করে। এরপর ট্রাইজেমিনাল নার্ভ। এই ট্রাইজেমিনাল নার্ভটা কি? তাহলে ট্রক্লিয়ার নার্ভটাও কি হবে? মোটর হবে না? ট্রক্লিয়ার নার্ভটাও কি? মোটর ধরনের। এরপরে দেখেন ট্রাইজেমিনাল নার্ভ। এই ট্রাইজেমিনাল নার্ভের 3টা ব্রাঞ্চ আছে। ঠিক আছে। একটা ব্রাঞ্চ কাজ করে কোথায়? আমাদের ম্যান্ডিবলে। একটা ব্রাঞ্চ কাজ করে কোথায়? ম্যাক্সিলা। আরেকটা ব্রাঞ্চ কাজ করে আই। ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ম্যান্ডিবুলার, একটা ম্যাক্সিবুলার, কি ম্যাক্সিলাতে কাজ করে, ম্যান্ডিবুলায় কাজ করে, আরেকটা কি? চোখে কাজ করে। ঠিক আছে। এখন যেটা চোখে কাজ করতেছে, তাহলে এটা কি 3 জায়গায় কাজ করতেছে না? সেজন্য এটা কি হবে? মিক্সড। কি টাইপের নার্ভ এটা? মিক্সড টাইপের নার্ভ। ওকে। আচ্ছা, তাহলে এটাও কি চোখে কাজ করতেছে? এটাও কি চোখে কাজ করতেছে। এরপরে দেখেন এ এফ এ। একটা হচ্ছে কি 6 নাম্বার অ্যাবডোসেন্স, 7 নাম্বার কি ফেসিয়াল, 8 নাম্বার কি অডিটরি বা কি হ্যাঁ অডিটরি নার্ভই বলে। এর আরেকটা নাম হচ্ছে, ঠিক আছে আপাতত অডিটরি পড়েন, আরেকটা নাম মনে আসলে বলবো নি। ঠিক আছে। মূল নাম কি? অডিটরি। অডিটরি মানে কি? যেটা কানে থাকে। কানে থাকা মানে কি? আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। কি? ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। ঠিক আছে। আচ্ছা, অডিটরিটা সহজ নাম, অডিটরিটাই কি আপাতত মনে রাখেন। ঠিক আছে। তাহলে অডিটরি নার্ভটা কোথায় থাকে? কানে থাকে। যে কানে থাকে সে কি করে? শ্রবণের অনুভূতি ব্রেনে পৌঁছায় দেয়, শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে। তাহলে শ্রবণের কাজ যে করতেছে সেটা কি সেন্সরি হবে? সরাসরি কি কানের থেকে ব্রেনে চলে যাচ্ছে, তাহলে সেন্সরি হবে। ফেসিয়াল নার্ভটা কি? আমাদের স্বাদ গ্রহণ, গ্রীবা সঞ্চালন, এই টাইপের কাজগুলো কি করতেছে, এটা মিক্স টাইপের নার্ভ। আর একটা হচ্ছে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স কি? চোখে কাজ করে। এইটা দেখেন অ্যাবডুসেন্স থেকে শুরু করে অপটিক পর্যন্ত কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা নার্ভ শুধু কোথায় কাজ করে? চোখের উপর কাজ করে। ঠিক আছে। 3টা নার্ভ, আমরা 8টা পড়ছি না? 8টা নার্ভের ভিতরে 3টা নার্ভ দেখেন, এটা সেন্সরি, এটা সেন্সরি, 8 নাম্বারটা কি সেন্সরি। 3টা নার্ভ কি সেন্সরি। এরা কি করে? বডি থেকে ব্রেনের দিকে বিভিন্ন স্টিমুলেশন নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে 5টা নার্ভ চোখে কাজ করে, 3টা নার্ভ শুধু কি সেন্সরি ধরনের। হয়ে গেছে কয়টা? 8টা না? আর বাকি আছে কয়টা? 4টা। তাহলে 4টার ভিতর একটা হচ্ছে কি 9 নাম্বার। ওকে। 9 নাম্বার নার্ভটার নাম কি? গ্লাসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। কি নাম? গ্লাসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে। এটা স্বাদ গ্রহণ, জিহ্বা সঞ্চালনের ক্ষেত্রে সাহায্য করে। 10 নম্বর নার্ভ হচ্ছে ভেগাস। ভেগাস নার্ভটা কি? ভাস্ট এরিয়া জুড়ে কাজ করে, সেই জন্য কি ভেগাস। ভাস্ট মানে কি? এটা রেসপিরেটরি সিস্টেমে কাজ করে, ডাইজেস্টিভ সিস্টেমে কিছুটা কাজ করে, ভাস্ট এরিয়া জুড়ে এটা কাজ করে, সেই জন্য এটার নাম কি ভেগাস। এরপরে কি 11 নম্বর নাম হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। কি নাম? স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ কি? স্পাইনাল কর্ডের মুভমেন্টের জায়গায় কাজ করে। তার মানে মাথা এবং কাঁধের যে সঞ্চালন করতেছেন আপনি, এই সঞ্চালনটা হচ্ছে কি দিয়ে? স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের মাধ্যমে।